সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন কোর্সের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ অনার্স তৃতীয় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান দ্বিতীয় খণ্ডের 15তম তথা সর্বশেষ ক্লাস। আমাদের আজকের পাঠের বিষয় bereavement and grief, অর্থাৎ প্রিয়জনের মৃত্যুতে শোক। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এটি আমাদের সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার এবং আজ আমাদের সর্বশেষ বিষয়ের উপরে ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলি জানতে পারব সেগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রিয়জনের মৃত্যুতে বিয়োগ ও শোক, শোকাহতের আচরণ, প্রিয়জনের বিয়োগ ও শোকের সাথে অভিযোজন এবং শোকার্ত ব্যক্তির স্বাস্থ্যের উপর শোকের যে প্রভাব সেগুলি নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। প্রিয়জনের বিয়োগ ও শোক। শোকের সাথে তিনটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি bereavement, অন্যটি গ্রিফ এবং মর্নিং। এই তিনটি বিষয় সম্পর্কে আমরা একটু পরিষ্কার হয়ে নেই। bereavement হলো শোকার্ত একটি অবস্থা যেটি প্রিয়জনের মৃত্যুতে বা প্রিয়জন হারানোর পরপরই আমরা অনুভব করি। আর গ্রিফ বা শোক হলো দুঃখ, আঘাত, রাগ, অপরাধবোধ বা অনুশোচনার মতো অনুভূতি যেগুলি প্রিয়জনের মৃত্যুতে আমাদের মধ্যে অনুভূত হয়। মর্নিং হলো আমরা কিভাবে শোকটাকে প্রকাশ করি, সেই শোক প্রকাশের মাধ্যম হলো মর্নিং। যেমন আমরা কালো পোশাক পরে শোক প্রকাশ করি, কখনো কখনো কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করি, কখনো বা বর্ডার ছাড়া শাড়ি পরেও আমরা কোনো কোনো কালচারে শোক প্রকাশ করতে দেখি। রিচুয়ালস আফটার ডেথ, মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার। প্রত্যেকটি সংস্কৃতিতে মৃত্যুর পর বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান বা প্রথা পালনের রীতি আছে। আমরা এই যে প্রথা পালনের রীতিগুলো সেগুলি ধর্মীয় বিশ্বাস, ব্যক্তির সংস্কৃতি, তার আচার আচরণ ইত্যাদি বিষয় এর সমষ্টি হতে পারে। এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি করা হয় যাতে দ্রুত মৃত ব্যক্তির শোকের সাথে মানুষ অভিযোজন করতে পারে। আমরা এখানে তিনটি ছবি রেখেছি, যে তিনটি ছবিতে তিনটি ভিন্ন সংস্কৃতির মানুষের এই মৃত্যু পরবর্তী বিভিন্ন আচার অনুষ্ঠানগুলি দেখানোর চেষ্টা করেছি। কেন এই ধর্মীয় আচারগুলি করতে হয়? ধর্মীয় আচারগুলি করার একটি প্রধান উদ্দেশ্য, যেটি আমরা মনোবৈজ্ঞানিকভাবে বলতে পারি, যত দ্রুত সম্ভব এই শোকটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসা। মৃত্যুর পরপরই কিছু অনিবার্য অনুষ্ঠান শোকার্ত ব্যক্তিকে করতে হয়। যেমন মৃত্যুর পরপরই আত্মীয় স্বজনদেরকে জানানো, শেষকৃত্যের অনুষ্ঠান করা এবং এই শেষকৃত্যের অনুষ্ঠান ছাড়াও তার পরবর্তীতে আরো বেশ কিছু রিচুয়ালস পালন করতে দেখা যায় বিভিন্ন কালচারে। এগুলির মাধ্যমে
ব্যক্তি ধীরে ধীরে শোককে কাটিয়ে ওঠার চেষ্টা করে এবং পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীদের সহানুভূতি তাদেরকে এই বোঝা কিছুটা কমিয়ে আনতে সাহায্য করে। শোকের তীব্রতা নির্দেশক উপাদান সমূহ। শোকের তীব্রতা বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল, যেমন নেচার অফ ডেথ, মৃত্যু প্রত্যাশিত নাকি অপ্রত্যাশিতভাবে হয়েছে তার উপর নির্ভর করবে শোকের তীব্রতা কত ব্যাপক হবে। যদি মৃত্যু প্রত্যাশিত হয়, অর্থাৎ ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছ থেকে সেরকম ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, এরকম পরিস্থিতিতে সাধারণত মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা কিছুটা মানসিক প্রস্তুতি নিতে পারেন, যে কারণে তাদের শোক কিছুটা হলেও কম হয়। কিন্তু মৃত্যু যদি অপ্রত্যাশিত হয়, হঠাৎ কোনো দুর্ঘটনায় মারা যাওয়া অথবা যদি ব্যক্তি খুন হয়ে মারা যান, এরকম পরিস্থিতিতে মৃত ব্যক্তির স্বজনেরা কিছুতেই মেনে নিতে পারেন না, কারণ তাদের সেই মানসিক প্রস্তুতি থাকে না। এরকম অপ্রত্যাশিত মৃত্যু শোকের তীব্রতা ব্যাপকভাবে মৃত ব্যক্তির স্বজনদেরকে আচ্ছন্ন করে ফেলে। হাউ লং দ্য ইলনেস, মৃত ব্যক্তি কতদিন ধরে অসুস্থ ছিলেন তার উপরেও শোকের তীব্রতা নির্ভর করে। মৃত ব্যক্তি যদি দীর্ঘদিন রোগ ভোগ করতে থাকেন, অসুস্থ অবস্থায় হয়তো শয্যাশায়ী ছিলেন, এরূপ পরিস্থিতিতে তার মৃত্যু হলে মানুষের শোকের তীব্রতা কিছুটা কম হয়। কিন্তু যদি আকস্মিক কোনো রোগে মারা যান, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এরকম পরিস্থিতিতে যদি কেউ মারা যান, সেক্ষেত্রে এই আকস্মিক মৃত্যুজনিত শোকের তীব্রতা অনেক বেশি হয়। বয়স শোকের তীব্রতা নির্দেশক আরেকটি উপাদান। যদি ব্যক্তি অনেক বৃদ্ধ বয়সে মারা যান, সেক্ষেত্রে শোকের তীব্রতা কম হবে। কিন্তু যদি ব্যক্তি মধ্য বয়সে বা অল্প বয়সে মারা যান, সেক্ষেত্রে শোকের তীব্রতা বেশি হবে। আবার আত্মীয় স্বজন যারা মৃত ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেন, তাদের বয়সের উপরেও শোকের তীব্রতা নির্ভর করে। যেমন যারা ইয়াং এজের, তারা দ্রুত শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, কিন্তু যারা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে যিনি তার স্ত্রীকে হারিয়েছেন, বৃদ্ধ বয়সে যিনি তার স্বামীকে হারিয়েছেন, বৃদ্ধ বয়সে যিনি তার একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়েছেন, এরূপ বয়স্ক মানুষের ক্ষেত্রে শোক কাটিয়ে ওঠা খুব কঠিন। তাদের জন্য শোকের তীব্রতা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে। জেন্ডার, আমাদের কালচারে সাধারণত নারীদের চেয়ে পুরুষরা মারা গেলে শোকের তীব্রতা বেশি দেখা যায়, কারণ এখনো পর্যন্ত সমাজে যেহেতু প্রধান উপার্জনক্ষম ব্যক্তি পুরুষেরা থাকেন, সেক্ষেত্রে একজন পুরুষের মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে যায় যদি তিনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি হন। এজন্য দেখা যায় যে পুরুষদের মৃত্যুতে অধিক শোক প্রকাশের ব্যাপারটি আমাদের কালচারে ঘটে থাকে। ইনকাম লেভেল বা ইকোনমিক স্ট্যাটাস, যারা উচ্চ বিত্ত পরিবারের বা আর্থিক অবস্থা অনেক ভালো, তাদের ক্ষেত্রে শোক প্রকাশের বা শোকের তীব্রতা কিছুটা কম পরিলক্ষিত হয়। অন্যদিকে যাদের ইনকাম লেভেল অনেক কম থাকে, তাদের ক্ষেত্রে শোকের তীব্রতা তারা খুব বেশি সময় ধরে রাখতে পারেন না, কারণ যেহেতু তাদের দিন আনা দিন খাওয়া অবস্থা, তাদেরকে এই শোক বয়ে বেড়ালে চলে না, দ্রুত তাদেরকে কর্মক্ষেত্রে ফিরতে হয়, বিশেষ করে শ্রমজীবী মানুষ। ফলে যেহেতু বাধ্য হয়ে তাদেরকে কর্মে জড়িয়ে যেতে হয়, তাই এই আর্থিক দিক যাদের ভালো, তাদের তুলনায় যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা দ্রুত শোক কাটিয়ে উঠতে
পারেন। অন্যদিকে আর্থিক অবস্থা ভালো থাকলে তারা সেই মৃত ব্যক্তির স্মৃতি জড়িয়ে অনেক দিন ধরে এই শোক বা শোকের যে তীব্রতা সেটি অনুভব করতে থাকেন। প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অফ ডেথ অফ দ্য লাভড ওয়ান্স, যদি প্রিয়জন হারানোর অভিজ্ঞতা পূর্বে কোনো ব্যক্তির থাকে, সেক্ষেত্রে পরবর্তী প্রিয়জন হারানোয় শোকের তীব্রতা কিছুটা কম হবে, কারণ তিনি জানেন যে এই পৃথিবীর মায়া একসময় সবাইকে ছেড়ে চলে যেতে হয়, এবং যেহেতু তিনি আগের শোকের সাথে অ্যাডজাস্টেড হয়ে আছেন, তাই পরবর্তী শোকগুলি তার জন্য খুব বেশি তীব্রতা নিয়ে আসতে পারে না। অন্যদিকে যদি প্রথমবারের মতো তিনি কোনো স্বজন হারানোর, বিশেষ করে পিতামাতা, স্বামী, স্ত্রী বা সন্তান হারানোর মতো অভিজ্ঞতা লাভ করেন, সেক্ষেত্রে শোকের তীব্রতা অনেক বেশি থাকে। পারসিভড সোশ্যাল সাপোর্ট, সামাজিক সমর্থন যত বেশি থাকে ব্যক্তির, তত শোকের তীব্রতা কম হয়। আর সামাজিক সমর্থন যাদের থাকে না, তাদের এই শোক আরো বেশি দিন বয়ে বেড়াতে হয়, কারণ তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না, তাদের সহমর্মিতা জানানোর কেউ থাকে না। এই কষ্টটা শোকের তীব্রতাকে আরো বেশি গুণ বাড়িয়ে দেয়। এছাড়াও বিভিন্ন কালচার বা এথনিক গ্রুপের ক্ষেত্রে শোকের তীব্রতা বিভিন্ন রকমের হতে দেখা যায়। অ্যাডজাস্টমেন্ট উইথ বেরিভমেন্ট অ্যান্ড গ্রিফ, প্রিয়জনের বিয়োগ ও শোকের সাথে অভিযোজন। অর্ডেন 1991 তিনি বলছেন যে শোক একটি সক্রিয় প্রক্রিয়া। এই সক্রিয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তিকে শোকের সাথে অভিযোজন করতে হবে, অর্থাৎ শোক একদিনে চলে যাবে না। একজন প্রিয় মানুষের স্মৃতি এত সহজে মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। তাই তিনি বলছেন যে মোটামুটি 4টি উপায়ে আমরা এই শোকের সাথে অভিযোজন করতে পারি। প্রথমত, বাস্তবতাকে স্বীকার করে নেওয়া। বাস্তবতা কি? বাস্তবতা হলো যিনি চলে গেছেন এই পৃথিবীর মায়া কাটিয়ে, তিনি আর কখনোই ফিরে আসবেন না। নিজের মনকে বুঝ দেওয়া, নিজেকে বোঝানো যে যেহেতু এটি পৃথিবীর নিয়ম, যিনি চলে যান তিনি আর ফিরে আসেন না, সুতরাং এখন আর তার শোকে নিজেকে ব্যতিব্যস্ত না রেখে বরং বাস্তবতা স্বীকার করে নিয়ে যত দ্রুত সম্ভব নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সচেষ্ট হতে হবে। ওয়ার্ক থ্রু দ্য ইমোশনাল টার্মোইল, আবেগীয় যে লণ্ডভণ্ড একটি অবস্থা হয় প্রিয়জনের মৃত্যুতে, সেটিকে স্বীকার করে নিয়ে যত দ্রুত সম্ভব কর্মক্ষেত্রে প্রবেশ করতে হবে, কারণ কাজের মধ্যে থাকলে অনেক ক্ষেত্রে এই শোকের সাথে অভিযোজন করতে সুবিধা হয়। আর কর্মহীন ভাবে বসে থাকলে মৃত ব্যক্তির নানান স্মৃতি আমাদেরকে আরো বেশি শোকাচ্ছন্ন করে তোলে। অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট হোয়ার দ্য ডিসিজড ইজ অ্যাবসেন্ট, এক সময় মৃত ব্যক্তি যেখানে ছিলেন, যে পরিবেশে ছিলেন, সেই পরিবেশে ওনার যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাকে মেনে নিতে হবে। সেই শূন্যতাকে মেনে নিয়ে আমাদেরকে শোকের সাথে উপযোজন করতে হয়। লুজেন টাইস টু দ্য ডিসিজড, মৃত ব্যক্তির সাথে বন্ধন কিছুটা ঢিলা করে দিতে হবে, বন্ধন কিছুটা ভাঙতে হবে, কাটতে হবে, কারণ যিনি গেছেন তিনি আর ফিরে আসবেন না। সুতরাং তার সাথে
বন্ধনকে যদি আমরা আরো বেশি গভীর করতে চাই, আরো বেশি শক্ত করতে চাই, তাহলে এই শোকের সাথে অভিযোজন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তানের মৃত্যুতে মা সন্তানের পোশাক কোলে নিয়ে সন্তানের অনেক স্মৃতি রোমন্থন করতে থাকেন। এরূপ করলে সেই মায়ের পক্ষে শোক কাটিয়ে ওঠা অনেক কঠিন হয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব এই যে মায়ার বাঁধন, এই মায়ার বন্ধন শিথিল করতে হবে, স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই। কে কখন চলে যাবেন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এই অনিশ্চিত জগতের মায়ায় নিজেকে আবদ্ধ না করে যতদিন আমরা আছি জীবনের সাথে শোক থাকবে। এই শোককে সাথে নিয়েই আমাদের পুনরায় উঠে দাঁড়াতে হবে, জীবনটাকে চালিয়ে নিতে হবে। কারণ জীবন থমকে গেলে হবে না। একটি জীবনের সাথে আরো অনেক জীবন যুক্ত থাকে। ফলে অন্যদের কথা বিচার বিবেচনা করে নিজের মনকে শক্ত করতে হবে এবং সক্রিয়ভাবে শোকের সাথে অভিযোজনের চেষ্টা করতে হবে। এই প্রাণান্তকার চেষ্টা যখন আমরা চালিয়ে যাব, ধীরে 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 শোকের তীব্রতা কমতে থাকবে এবং একটি সময় গিয়ে আমরা শোকের সাথে পূর্ণাঙ্গ অভিযোজন করতে পারব। আমরা একটু দেখি যে স্বামী স্ত্রীর মৃত্যুতে কি কি সমস্যা হয়। সাধারণত স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত দৃঢ় সম্পর্ক থাকে। ফলে একজনের মৃত্যুতে আরেকজন দিশেহারা হয়ে যান। তিনি কি করবেন ভেবে পান না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই চেনা পৃথিবীটা হঠাৎ করে তার কাছে অচেনা হয়ে যায়। এই সুন্দর পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার কাছে মলিন হয়ে আসে। তিনি যেন ভাবতেই পারেন না যে তিনিও কি পৃথিবীতে আছেন। এরূপ আবেগীয় একটি অবস্থার মধ্যে যখন মানুষ অতিবাহিত করতে হয় জীবন, তখনই গিয়ে আমরা দেখি যে বাস্তবিক জীবনে তার প্রভাব পড়তে শুরু করে। যে সমস্ত পুরুষেরা স্ত্রীকে হারিয়েছেন তারা অন্য স্ত্রীহারা পুরুষদের সাথে খুব বেশি ক্লোজলি মিশতে পারেন না। ফলে নিজেদেরকে সমাজ থেকে ধীরে ধীরে আলাদা করে ফেলেন এবং সাংসারিক যে সমস্ত দৈনন্দিন কাজ আছে, যেমন রান্না করা বা পরিষ্কার করার মতো কাজ, সেই পুরুষ মানুষটিকে একাই করতে হয়। যেহেতু পুরুষ মানুষটি পরিপূর্ণরূপে এই সাংসারিক কাজে দক্ষ নন, তাই শেষ বয়সে এসে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। অন্যদিকে যে সমস্ত নারীরা স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন তারা অন্য বিধবাদের থেকে মানসিক সমর্থন পান। এই ধরনের বিধবাদের যদি আর্থিক নিরাপত্তা ভালো থাকে তাহলে তারা অনেক ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এখন আমরা একটি চিরায়ত শোক কর্ম মডেল নিয়ে আলোচনা করব। এখানে গোরের 1965 সালে এই তত্ত্বটি দিয়েছেন এবং বলছেন যে আমরা সাধারণত তিনটি পর্যায়ে বা তিনটি স্টেপে এই শোককে অভিযোজন করি বা মোকাবেলা করে থাকি। এক একটি পর্যায়ে শোকের ধরন এক এক রকমের থাকে। আমরা তিনটি পর্যায়ে ধীরে ধীরে বর্ণনা করতে থাকব। প্রাথমিক পর্যায়ে কি হয়? প্রাথমিক পর্যায়ের শোকের যে সময়কাল সেটিকে বলা হচ্ছে 3 থেকে 6 সপ্তাহ এবং এই প্রাথমিক স্টেজে শোক থাকে সব থেকে তীব্র। এই সময় মানুষ হঠাৎ করে মানসিকভাবে ধাক্কা খায়। তার কিছুতেই বিশ্বাস হয় না যে মৃত ব্যক্তিটি তাকে ছেড়ে চলে গেছেন।
তিনি একটি হতবুদ্ধিকর অবস্থার মধ্যে পড়ে যান, তার মধ্যে একটি বিবশতা আসে, তিনি কিছুতেই বুঝতে পারেন না যে বাস্তব জগতে কি হচ্ছে। তিনি এতটাই শোকাচ্ছন্ন থাকেন যে তার মধ্যে একটি শূন্যতা, গভীর শূন্যতা অনুভূতি হতে থাকে। এই যে গভীর শূন্যতার অনুভূতি, এই গভীর শূন্যতার অনুভূতি তাকে আরো বেশি শোকাচ্ছন্ন করে তোলে। তিনি কান্নাকাটি করতে থাকেন, স্মৃতিচারণ করতে থাকেন এবং নিজের খাওয়া দাওয়া অর্থাৎ নিজের শরীরের দিকে তার প্রায় কোনো নজরই থাকে না, এতটাই শোকাচ্ছন্ন হয়ে যান ব্যক্তি। ইন্টারমিডিয়েট ফেজ, এটি শোকের মধ্যবর্তী পর্যায় এবং এই পর্যায়টি প্রায় 1 বছর দীর্ঘ হয়। এ সময় মৃত ব্যক্তির স্মৃতি শোকাচ্ছন্ন ব্যক্তিকে সর্বদা বিমর্ষ করে তোলে। মৃত ব্যক্তির স্মৃতি ঘিরে ঘিরে শোকার্ত ব্যক্তি নিজের দুঃখ, কষ্ট, নিজের অনুশোচনা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে চিন্তা করতে থাকেন। এই সময়ে শোকার্ত ব্যক্তি মৃত্যুর প্রকৃত অর্থ খুঁজতে চেষ্টা করেন, যে কেন এই মানুষটির মৃত্যু হলো, তার মৃত্যুর পিছনে কে দায়ী, তার মৃত্যুর পিছনে ডাক্তারদের কি কোনো অবহেলা ছিল, তার মৃত্যুর জন্য কি স্বজনেরা দায়ী যারা তাকে টেক কেয়ার করেনি। অনেক সময় দেখা যায় যে এই পর্যায়ে এসে ব্যক্তি সেই সমস্ত স্বজন বা তার সাথে জড়িত ডাক্তারদেরকে অনেক সময় দোষ দিতে থাকেন এবং এটি চিন্তা করতে থাকেন যে তাদের অবহেলার কারণে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। এই সময়ে থেমে থেমে কান্নার ঝড় বয়ে যায় তার বুকের মধ্যে, গভীর দুঃখ বোধ হয়, তিনি বিষণ্ণ হন এবং মৃত ব্যক্তির সাথে তার যদি কোনো মনোদ্বন্দ্বের বা মনোকষ্টের ঘটনা ঘটে থাকে তার জন্য তিনি অনুশোচনা বোধ করেন, অপরাধ বোধ কাজ করে তার মধ্যে। রিকভারি ফেজ, এই পর্যায়ে এসে ব্যক্তি শোক অনেকাংশে কাটিয়ে প্রায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন এবং এটি মোটামুটি 1 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে। এই সময়ে ব্যক্তি তার দৈনন্দিন জীবনের যে কার্যাবলী সেদিকে মনোনিবেশ করেন, সেদিকে ধীরে ধীরে আগ্রহ বাড়ান এবং এই পর্যায়ে এসে একটা সময় দেখা যায় যে মৃত ব্যক্তির সঙ্গে তার যে সম্পর্ক ছিল, যে নির্ভরশীলতার সম্পর্ক, সেই নির্ভরশীলতার সম্পর্ক তিনি অনেকাংশে কাটিয়ে উঠতে পেরেছেন। থমসন 1991 উনি বলছেন যে সাধারণত স্বামী স্ত্রীর মৃত্যুতে শোক থাকে প্রায় 2.5 বছর, অথবা যদি মৃত্যু হয় হঠাৎ আকস্মিক দুর্ঘটনায় বা আত্মহত্যায়, সেক্ষেত্রে শোকের মেয়াদ 2 বছরেরও বেশি। শোকাহতের আচরণ, যিনি শোকাচ্ছন্ন তার মধ্যে আমরা নানান রকমের আচরণ দেখতে পাই। 5 ধরনের আচরণ আছে, আমরা পর্যায়ক্রমে আচরণগুলিকে ব্যাখ্যা করছি। প্রথমত স্বাভাবিক শোক প্রকাশ, এখানে দেখা যায় যে তিনি দুঃখ প্রকাশ করছেন, মৃত ব্যক্তি যে মারা গেছেন সেটি অস্বীকার করছেন, কখনো কখনো
রাগ প্রদর্শন করতে পারেন, একাকিত্ব বোধ করেন এবং অনুশোচনায় ভোগেন। এই স্বাভাবিক শোক প্রকাশের যে প্রক্রিয়া, সেখানে দেখা যায় যে মৃত ব্যক্তির যেদিন মৃত্যুবার্ষিকী আবার আসে তখন তিনি আবার ঠিক শোক অনুভব করতে থাকেন। এখন আমরা আসব শোক প্রকাশের অস্বাভাবিকতা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শোক প্রকাশের ক্ষেত্রে যে স্বাভাবিক বিষয়গুলি থাকে তার চেয়ে অনেক জটিল বিষয় এখানে চলে আসে। এখানে শোকাহত ব্যক্তি একাকিত্ব ফিল করেন, অনুশোচনায় ভোগেন, অতিরিক্ত পরিমাণে কষ্ট অনুভব করেন। Grief continues to interfere indefinitely with one's ability to function, এবং শোক তাকে এতটাই আচ্ছন্ন করে ফেলে যে নিজের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। শোক প্রকাশের ক্ষেত্রে আর শোক প্রকাশ স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটি বিচার করার জন্য শোকের তীব্রতা এবং তার দীর্ঘস্থায়িত্বকে বিবেচনায় আনতে হয়। যদি শোকের তীব্রতা বেশি হয় এবং সময়কাল অতি অস্বাভাবিক হয় তাহলে বুঝতে হবে যে তার মধ্যে শোক প্রকাশের অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। এরপরে আমরা আসব ওভার আইডেন্টিফিকেশন উইথ ডিসিজড, মৃত ব্যক্তির সাথে অতি একাত্ম হওয়া। এই সময়ে শোকার্ত ব্যক্তি বা শোকাহত ব্যক্তি মৃত ব্যক্তির মতো আচরণ করতে থাকেন, মৃত ব্যক্তির ন্যায় পোশাক পরেন এবং মৃত ব্যক্তির মতো করে চিন্তা ভাবনা করতে শুরু করেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তির আদর্শায়ন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শোকাহত ব্যক্তি মৃত ব্যক্তি শুধু ভালো দিকগুলিকে হৃদয়ে ধারণ করেন, ভালো দিকের কথা মানুষের সাথে বলতে থাকেন। অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে হয়তো মৃত ব্যক্তিটি এই শোকাহত ব্যক্তির সাথে কোনো না কোনো সময় খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি মারা যাওয়ার পর ব্যক্তি সেই খারাপ বিষয়টি ভুলে গিয়ে শুধুমাত্র তার সাথে যে ভালো আচরণগুলি হয়েছিল সেই স্মৃতিচারণায় নিজেকে ব্যস্ত রাখেন। এবং শোক প্রকাশের আরেকটি ধরন, সেটা হচ্ছে মৃত ব্যক্তির মমিকরণ। এই মমিকরণ বিষয়টি এসেছে মিশর থেকে। আমরা মিশরের রাজা ফারাওদের মৃতদেহ শত শত বছর ধরে অবিকল রাখার যে চেষ্টা দেখেছিলাম সেটাকে বলা হয় মমি, অর্থাৎ বিশেষ প্রক্রিয়ায় মৃত ব্যক্তির দেহকে সংরক্ষণ করা। সেই অর্থে এখানে মমিকরণের কথা বলা হচ্ছে, যদিও এখানের মমিকরণটি একটু ভিন্ন রকম। এখানে মৃত ব্যক্তির জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র তিনি যখন যেভাবে যা ব্যবহার করতেন সেখানে সেখানে ঠিক সেসব ভাবে গুছিয়ে রাখা। অর্থাৎ তিনি যে খাটে ঘুমাতেন সেই খাটটা সেরকম করে গুছিয়ে রাখা, সেখানে আর কেউ থাকে না। তিনি যে ঘড়িটি ব্যবহার করতেন সেটিকে সযত্নে রেখে দেওয়া। তিনি যে গাড়িটি চড়তেন সেই গাড়িটি প্রতিদিন পরিষ্কার করা, এই ভেবে যে তিনি হয়তো একটু পরে কর্মক্ষেত্রে রওনা দিবেন। এভাবেই শোকাহতের নানাবিধ আচরণ প্রদর্শন বা প্রদর্শিত হয়ে থাকে। আমরা এখন চলে যাচ্ছি যে শোকার্ত ব্যক্তির স্বাস্থ্যের উপর শোকের প্রভাব। শোক যদিও মানসিক ব্যাপার, তবুও দীর্ঘদিন যখন মানুষ এই শোকের পীড়া অনুভব করে তখন সেটি তার নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে আসে। দেখা যায় যে যারা স্বামীকে বা স্ত্রীকে হারিয়েছেন সে সমস্ত মানুষ অধিক মাত্রায় নানাবিধ শারীরিক সমস্যার কথা বলেন এবং ঘন ঘন ডাক্তারের কাছে চলে যান। অনেক ক্ষেত্রে তীব্র শোকের কারণে শোকার্ত ব্যক্তিকে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করতেও দেখা যায়। মধ্যবয়সী মানুষ সাধারণত যুবকদের তুলনায় বেশি স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন এই শোকের কারণে। এবং যারা যুবক তারা
অত্যন্ত দক্ষতার সাথে শোক কাটিয়ে উঠতে পারেন। দুঃখিত। এখন আমরা আজকের আলোচনা থেকে যে কয়েকটি বিষয় আলোচিত হয়েছে সেখান থেকে কিছু নমুনা প্রশ্ন উপস্থাপন করছি। যেমন ক বিভাগ অতি সংক্ষিপ্ত, সেখানে বলা হচ্ছে যে চিরায়ত শোক কর্ম মডেলের প্রথম ধাপ কি। খ বিভাগে বলা হচ্ছে মৃত্যু প্রক্রিয়া বলতে কি বোঝায়, এবং গ বিভাগে বলা হচ্ছে যে আত্মহত্যার দুটি মনোসামাজিক কারণ ব্যাখ্যা করো। প্রিয়জনের বিয়োগ ও শোকের সাথে অভিযোজন আলোচনা করো। এটি একটি রচনামূলক প্রশ্ন। এখানে আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা আশা করি উপকৃত হবে, এবং এখন যে বইয়ের তালিকাগুলি তোমরা দেখতে পাচ্ছ এই বইগুলি তোমাদের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। তোমরা এই ক্লাসের পাশাপাশি অবশ্যই টেক্সট বুক ফলো করবে, সেখান থেকে আরো বিস্তারিতভাবে জানার সুযোগ পাবে। এরই মাধ্যমে আমাদের এই বিকাশ মনোবিজ্ঞান দ্বিতীয় খণ্ডের সবগুলি ক্লাস সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সম্মানিত শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য এই ক্লাসগুলি প্রস্তুত করতে হয়েছে, যেহেতু একটি করোনাকালীন স্বাস্থ্যগত জরুরি অবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছি। তাই এই ধরনের উদ্যোগ তোমাদের জন্য কিছুটা হলেও যদি উপকারে আসে তবে আমাদের এই শ্রম সার্থক। পরিশেষে একটি কথা বলতে চাই, মানুষের যেমন এই পৃথিবীতে পদচারণা থাকে, তেমনি একটি সময় এই পৃথিবীকে ছেড়ে মানুষকে চলেও যেতে হয়, এটি নিয়ম। তবুও যতক্ষণ মানুষ পৃথিবীতে থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে নানাবিধ কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এবং সর্বদা অন্যের কিসে ভালো হবে সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমাদের জীবন অনেকাংশে সহজ হয়ে যায়। আমাদের অনেক প্রাত্যহিক সমস্যা সমাধান আছে কোথায়? যখন আমরা অন্যের ভালো চিন্তা করতে শিখব। যে ক্লাসগুলি সাথে তোমরা এতদিন ছিলে সেই ক্লাসগুলিতে অনিচ্ছাকৃত কিছু ভুল থাকা অস্বাভাবিক নয়। আশা করি সেই ভুলগুলোকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে ক্লাস সম্পর্কে সেগুলি আমাকে ইমেলে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব ভবিষ্যতে সেই সমস্যাগুলিকে পার করে তোমাদের সামনে আরো ভালো ক্লাস উপস্থাপন করতে। যেহেতু এই একটি চরম দুঃসময়ের মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসীকে যেতে হচ্ছে, এরূপ পরিস্থিতিতে আমাদের যে কাজটি করতে হবে সেটি যেভাবেই হোক এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এই দুর্যোগ পরিস্থিতিতে আমাদের সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সমাজে ছাত্র সমাজের অনেক দায় আছে, তাদেরও অনেক দায়িত্ব আছে। তাদেরকে রোল মডেল হিসেবে সমাজে নিজেদেরকে তুলে ধরতে হবে। আজকের দিনে যে ছাত্র
আগামী দিন সেই জাতির কাণ্ডারি হবে। সুতরাং তোমাদের কাছে প্রত্যাশা, তোমরা আরো বেশি সচেতন হবে, নিজে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যকে মেনে চলার ক্ষেত্রে উৎসাহিত করবে। বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষ বা শিশুরা আছে তাদের প্রতি বিশেষভাবে যত্নবান হও। পিতামাতার কাজে একটু সহযোগিতা করো, যেহেতু তোমরা এখন বাড়িতেই আছো। এতে করে তোমার সময়টাও ভালো কাটবে আর বাবা মা উপকৃত হবেন। কিছু দক্ষতা এই মুহূর্তে শিখে নিতে পারো, বিশেষ করে প্রযুক্তিগত দক্ষতায় নিজেকে অভ্যস্ত করো। কারণ সামনে যে সময় আমাদের আসছে, সেই তথ্য প্রযুক্তির যে বিপ্লব সামনে, সেই বিপ্লবের সাথে তাল মিলাতে গেলে আমাদেরকে তথ্য প্রযুক্তিতে অবশ্যই দক্ষ হতে হবে। সুতরাং তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনে সচেষ্ট হও। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটি তোমরা নতুন নতুন ভাষা শেখার চেষ্টা করো। বিশেষত ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো খুব জরুরি। এটি তোমাদের পরবর্তী কর্মজীবনে অনেক সাহায্য করবে। আশা করি এই করোনা পরিস্থিতিটা তোমরা ইতিবাচকভাবে কাজে লাগাবে। শিক্ষণীয় অনেক বিষয় আছে শেখার, এখন প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছু শেখা যায়, জানা যায়। সেই বিষয়গুলি অবশ্যই আয়ত্তে নেওয়ার চেষ্টা করো। অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে বেশ কিছু প্রশিক্ষণ দিচ্ছে এই মুহূর্তে। আমার মনে হয় সেগুলি তোমাদের জন্য সহায়ক হবে। সবার সুস্থতা কামনা করি। সুন্দর আগামীর ভবিষ্যৎ প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশেপাশের মানুষকে সাথে নিয়েই আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সেই শুভকামনা রইল। দেখা হবে হয়তো অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন।